আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদের দ্রবণ এবং দ্রাবতা নিয়ে আলোচনা করব। প্রথমে দ্রবণ নিয়ে আলোচনা করি। দ্রবণ বোঝার আগে আমি তোমাদের একটু মিশ্রণ নিয়ে একটু কথা বলি। মিশ্রণটা যে কি সেটা তোমরা তো পূর্বের ক্লাসে পড়ে এসেছো। তাও মিশ্রণের সংজ্ঞা যদি আমরা সোজা কথায় একটু বলতে যাই, সেটা হচ্ছে যে দুই বা তার অধিক পদার্থ একসাথে মিশালে যা তৈরি হয় সেটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণটা দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ আর একটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণটা হচ্ছে যে মিশ্রণের সংযুক্তি বাহির থেকে বোঝা যায় তাকে অসমসত্ব মিশ্রণ বলা হয়। যেমন আমরা যে ইট এবং বালু একসাথে মিশাই তাহলে সংযুক্তি বাহির থেকে বোঝা যায়, এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আর অপরদিকে সমসত্ব মিশ্রণ অর্থাৎ যে মিশ্রণের সংযুক্তি বাহির থেকে বোঝা যায় না সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। যেমন আমরা পানির মধ্যে যদি চিনি মিশাই তাহলে এর সংযুক্তি আমরা বাহির থেকে বুঝতে পারি না, এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণের আরেকটা নামই হচ্ছে দ্রবণ। তো দ্রবণের সংজ্ঞা যদি আমরা বলতে যাই সেটা হচ্ছে যে একাধিক পদার্থের একটি সমসত্ব মিশ্রণ যার সংযুক্তি একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে বলা হয় দ্রবণ। আর দ্রবণ তৈরি করতে গেলে যে পদার্থের পরিমাণটা বেশি থাকে তাকে বলা হয় দ্রাবক, আর যার পরিমাণটা কম থাকে তাকে বলা হয় দ্রব্য। অথবা আমরা অন্যভাবে যদি বলতে যাই যে দ্রবণে যে উপাদানটির বিস্তৃত মাধ্যমে অপর পদার্থ দ্রবীভূত হয় তাকে দ্রাবক, এবং যে পদার্থকে দ্রবীভূত করা হয় তাকে বলা হয় দ্রব্য। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম পানির মধ্যে আমরা চিনি মিশালাম, তো এখানে দেখা যাচ্ছে যে পানিটা দ্রবীভূত করে চিনিকে, যেহেতু পানিটা চিনিকে দ্রবীভূত করতেছে, পানি হচ্ছে দ্রাবক আর চিনি দ্রবীভূত হচ্ছে, চিনি হচ্ছে দ্রব্য। সংযুক্তি অনুসারে দ্রবণটা হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, দুই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ এবং তিন হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণের সংখ্যা যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, যদি সেই পরিমাণ দ্রব্যই দ্রবীভূত থাকে তাহলে উৎপন্ন দ্রবণকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। আর সর্বাধিক পরিমাণ অপেক্ষা কম পরিমাণ যদি দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ, এবং অধিক পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়। যেমন আমরা ওই যে পানির মধ্যে যদি আমরা চিনি মিশাই তাহলে প্রথমে যে আমরা চিনি মিশানো শুরু করতেছি তাহলে এটা হচ্ছে এই অবস্থায় যে দ্রবণটা তৈরি হয় তাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। আর এরপরে আমরা যখন চিনি মিশাচ্ছি, যখন দেখছি যে পানির মধ্যে চিনি আর দ্রবীভূত হচ্ছে না, তখন যে দ্রবণটা হলো সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ পানির ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে, এই কারণে আসলে মিশ্রিত হচ্ছে না। তো তখন যে দ্রবণটা তৈরি হয় এই দ্রবণটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। আর এরপরেও যদি আমরা আরও চিনি মিশাই তখন তা দ্রবীভূত হবে না, তখন যে দ্রবণটা তৈরি হবে সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তোমরা আসলে আশা করি বুঝতে পেরেছো যে দ্রবণটা কি এবং এর প্রকারভেদটা। এরপরে আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করি। একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন দ্রব্য বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হয়। আর দ্রব্যসমূহে দ্রবীভূত হওয়ার এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে তুলনা করার জন্য আসলে দ্রাব্যতার ধারণাটার উৎপত্তি করা হয়েছে। এই দ্রাব্যতাটাকে বিভিন্ন এককে প্রকাশ করা যায়। আমি তোমাদের এখানে তিনটি এককে দ্রাব্যতার সংখ্যাটা একটু বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে গ্রাম পার 100 গ্রামে প্রকাশিত দ্রাব্যতা। সংখ্যাটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ পরিণত করতে যায়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে গেলে দ্রব্যের যত গ্রাম দ্রবীভূত করতে হয় সেই ভর প্রকাশক সংখ্যাটাই হচ্ছে আসলে দ্রাব্যতা। যেমন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে গেলে সোডিয়াম ক্লোরাইডের 36 গ্রাম দরকার হয়। তাহলে এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36। পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন আসে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বুঝো? তখন এর উত্তর আমরা বলবো যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগে। এখন আমরা যদি গাণিতিকভাবে দ্রাব্যতা দেখতে চাই তাহলে দেখো, গাণিতিকভাবে দ্রাব্যতা সমান
গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু 100। আর এখানে যদি আমরা দ্রাব্যতাকে ধরো দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, দ্রব্যের ভরকে আমরা স্মল এম দ্বারা যদি লিখি, দ্রব্যের ভরকে স্মল এম দ্বারা লিখলাম, দ্রবণের ভরকে ক্যাপিটাল এম দ্বারা যদি আমরা লিখি, দ্রবণের ভর ক্যাপিটাল এম, তাহলে লিখতে পারি যে এস ইকুয়াল স্মল এম অর্থাৎ দ্রব্যের ভর বাই দ্রাবকের ভরটা, আমরা দ্রবণের ভর থেকে যদি দ্রব্যের ভরটা বিয়োগ করি তাহলে তো দ্রাবকের ভরটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। এরপরে আমরা গ্রাম পার লিটার এককে প্রকাশিত দ্রাব্যতার সংখ্যাটা দেখব। গ্রাম পার লিটার এককে প্রকাশিত দ্রাব্যতা হচ্ছে যে স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনে সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত করতে হয় তাকে দ্রব্যটির দ্রাব্যতা বলা হয়। অর্থাৎ এখানে দ্রাবকের পরিমাণ হবে 1 লিটার, আর এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে যতটুকু দ্রব্য, যত গ্রাম দ্রব্য আর কি দ্রবীভূত লাগে সেটাই হচ্ছে দ্রব্যটির দ্রাব্যতা। আমরা গাণিতিক আকারে যদি আমরা এটা দেখতে যাই তাহলে হচ্ছে যে দ্রাব্যতা অর্থাৎ দ্রাব্যতাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে হয় দ্রাব্যতা এস ইকুয়াল দ্রব্যের ভর অবশ্যই দ্রব্যের ভরটাকে গ্রামে প্রকাশ করতে হবে, এরপর হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তনটা লিটারে প্রকাশ করতে হবে। এরপরে আমরা মোলারিটিতে যদি আমরা দ্রাব্যতাটা প্রকাশ করতে চাই তাহলে এটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনে সম্পৃক্ত দ্রবণে স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনে সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাটাকে মোলারিটিতে প্রকাশিত দ্রাব্যতা, অর্থাৎ স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য যত মোল দ্রব্য দরকার হয় সেটাই হচ্ছে মোলারিটিতে প্রকাশিত দ্রাব্যতা। আমরা যদি গাণিতিকভাবে দেখতে যাই দ্রাব্যতাটা, এটা হচ্ছে যে দ্রাব্যতাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দ্রাব্যতা সমান দ্রবীভূত দ্রব্যের ভর দ্রবীভূত দ্রব্যের ভর, অবশ্যই সেটাকে গ্রামে প্রকাশ করতে হবে, ইন্টু 100 বাই দ্রবণের আয়তন যেটা মিলিলিটারে প্রকাশ করতে হবে ইন্টু দ্রব্যের আণবিক ভর, দ্রব্যের আণবিক ভর আমরা দ্রব্যের ভরকে যদি আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, দ্রব্যের ভরকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, দ্রবণের আয়তনকে ভি, অবশ্যই সেটা মিলিলিটারে প্রকাশ করতে হবে,
আর দ্রবের আণবিক ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা যদি প্রকাশ করে থাকি, আর দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করলে, এস দ্বারা যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 100 বাই ভি ইন্টু এম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মোলারিটিতে প্রকাশিত দ্রাব্যতাটা। আমরা এতক্ষণ 3টা এককে দ্রাব্যতাটা দেখলাম। প্রথমে হচ্ছে যে গ্রাম পার 100 গ্রামে, অর্থাৎ এক্ষেত্রে দ্রাব্যতাটা হচ্ছে যে আমার আমরা সম্পৃক্ত দ্রবণ যদি আমরা বানাতে যাই স্থির তাপমাত্রায়, সেক্ষেত্রে যখন দ্রাবকের পরিমাণ হয় 100 গ্রাম, এবং এই সম্পৃক্ত দ্রবণটা বানাতে দ্রব্য যতটুকু লাগে সেটা হচ্ছে গ্রাম পার 100 গ্রামে প্রকাশিত দ্রাব্যতা। আর এরপরে হচ্ছে আমরা গ্রাম পার লিটারে পড়লাম, অর্থাৎ এক্ষেত্রে স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের দ্রাবকে যদি আমরা যত গ্রাম দ্রব্য দ্রবীভূত করতে হয় সেটাই হচ্ছে গ্রাম পার লিটার এককে প্রকাশিত দ্রাব্যতা। আর সবশেষে পড়লাম আমরা মোলারিটিতে প্রকাশিত দ্রাব্যতা। মোলারিটিতে প্রকাশিত দ্রাব্যতাটা হচ্ছে যে এক্ষেত্রে স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটিতে প্রকাশিত দ্রাব্যতা। তো এই 3 ধরনের এককের মধ্যে বর্তমানে কিন্তু মোল পার লিটার এককে প্রকাশিত, অর্থাৎ মোলারিটিতে প্রকাশিত দ্রাব্যতাটাই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। আমরা অঙ্ক যখন আমরা করব এই দ্রাব্যতার উপরে, তখন দেখব যে এককগুলো সব মোল পার লিটার এককেই বেশি ব্যবহৃত হচ্ছে। তো এখন আমরা দ্রাব্যতার কোন কোন নিয়ামকের উপর নির্ভরশীল সেই নিয়ামকগুলো নিয়ে একটু আলোচনা করব। দ্রাব্যতাটা 4টি নিয়ামকের উপর নির্ভরশীল। এক হচ্ছে যে দ্রব্যের প্রকৃতি, 2 হচ্ছে দ্রাবকের প্রকৃতি, 3 হচ্ছে চাপ, এবং 4 হচ্ছে তাপমাত্রা। প্রথমে দ্রব্যের প্রকৃতি নিয়ে একটু বলি। মূলত দ্রব্যের প্রকৃতির উপরই ওই দ্রব্যের দ্রাব্যতা নির্ভরশীল, কারণ একই পরিমাণ দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন দ্রব্য একই পরিমাণ দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন দ্রব্য একই পরিমাণ দ্রবীভূত হয় না, এবং দ্রব্য ভিন্ন হওয়ার কারণে তাদের দ্রাব্যতাটাও দেখা যাচ্ছে ভিন্ন হয়ে থাকে। যেমন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 মিলিলিটার পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয় 37 গ্রাম, কিন্তু সোডিয়াম সালফেট দ্রবীভূত হয় 50 গ্রাম। 2 নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি। লাইক ডিজলভ লাইক নীতিটা তো তোমরা পরিচিত এই নীতিটার সাথে, অর্থাৎ পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবণীয় এবং অপোলার দ্রাবকে অপোলার যৌগসমূহ দ্রবণীয়। যেমন পোলার দ্রাবক যেমন পানিতে আয়নিক যৌগ দ্রবীভূত হয়, আর সমযোজী কঠিন যৌগসমূহ জৈব দ্রাবক যেমন অ্যালকোহল, অ্যাসিটোন ইত্যাদিতে দ্রবণীয়। যেমন জানালা বা লোহার তৈরি দরজা গ্রিল আমরা যখন যে রংটা ব্যবহার করি সেই রংটা কিন্তু তারপিন তেলে দ্রবণীয়, কিন্তু পানিতে কিন্তু আবার অদ্রবণীয়। আবার আমরা যে সোডিয়াম ক্লোরাইড দেখি যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও তারপিন তেলে কিন্তু দ্রবণীয় হয় না। এরপরে 3 নম্বর হচ্ছে তোমার তাপমাত্রা। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাপক এবং বিভিন্নমুখী। তাপমাত্রা পরিবর্তনে সব দ্রব্যের দ্রাব্যতা কিন্তু একইভাবে পরিবর্তিত হয় না। যেমন কোনো তরল দ্রাবকে যখন আমরা দ্রবীভূত করি তখন দেখা যায় যে তাপ শোষিত হয়, তখন কিন্তু আমরা সেই বিক্রিয়াটাকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া কিন্তু বলে থাকি। এইসব দ্রবণ অর্থাৎ দ্রবণটা তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। যেমন পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি পদার্থের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধি করলে বৃদ্ধি পায়। আবার কোনো তরল আছে যাদের মধ্যে যে সকল দ্রাবকে দ্রব্য দ্রবীভূত করলে তাপ নির্গত হয়, এই বিক্রিয়াগুলোকে আমরা তাপোৎপাদী বিক্রিয়া বলে জানি। আর এই তাপোৎপাদী বিক্রিয়ার অর্থাৎ এই দ্রবণগুলা যে দ্রবণে অর্থাৎ যে দ্রাবকে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হয়, এই দ্রবণগুলা দেখা যাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি যদি আমরা পানিতে দ্রবীভূত করি, অথবা অক্সিজেন যদি আমরা পানিতে দ্রবীভূত করি, তাহলে দেখা যাচ্ছে গরম হয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতাও ক্রমশ হ্রাস পায়। যেমন প্রচণ্ড তাপে যদি নদীর পাড় বা বড় জলাশয়ের পানিতে দেখা যায় যে অনেক সময় অক্সিজেনটা কম দ্রবীভূত হয়ে যায়, ফলে আমরা অনেক সময় শুনি না যে মাছ মরে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু অক্সিজেন গ্যাসটা পানিতে দ্রবীভূত হতে পারতেছে না, এই কারণে মাছ অক্সিজেন গ্যাসের অভাবেই মারা যায়। এরপর 4 নম্বর হচ্ছে চাপ।
চাপ বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা ব্যাপকভাবে বেড়ে যায়। তো আশা করি তোমরা এতক্ষণ পুরো লেকচারটা খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং এরপরে যদি একটুখানি পড়ো তাহলে মানে আমি কোশ্চেন করলে বলতে পারবে যে দ্রবণ কি, তারপরে দ্রবণটা দ্রবণটা কত প্রকার, এরপর হচ্ছে দ্রাব্যতা কি, 3টি এককে তোমাদের দ্রাব্যতার সংজ্ঞাটা আমি তোমাদেরকে বললাম এবং দ্রাব্যতাটা কোন কোন নিয়ামকের উপর নির্ভরশীল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।